নমস্কার, আমি অমরনাথ বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন অধ্যাপক, রামপুরহাট কলেজ। আপনাদের সকলকে আরেকবার ধন্যবাদ জানাই। আমি এর আগে ইতিহাসের সন্ধানে এই শিরোনামে একটি নিবন্ধ উপস্থাপন করেছিলাম এই ইউটিউবে। তো আমাকে অনেকেই বললেন যে আপনি এখানে যেসব কথা বলেছেন তাতে তো চৈতন্যদেবের মৃত্যুর খবর পাচ্ছি না, তার যে কিভাবে মৃত্যু হয়েছিল সেটা আমরা জানতে আগ্রহী। তো আমি এইখানে এবারে চৈতন্যদেবের মৃত্যু সম্পর্কে মাধব পট্টনায়কের বৈষ্ণব লীলামৃত গ্রন্থখানায় কি বলা হয়েছে সেটা নিয়ে নিরূপণ করার চেষ্টা করেছিলাম। কিন্তু পরবর্তীকালে দেখলাম যে অনেকেই সেই এপিসোডটা দেখার পর আমাকে বলতে লাগলেন, আচ্ছা চৈতন্যদেব কিভাবে মারা গিয়েছিলেন সেটা একটু জানান না। তো সত্যি কথা বলতে কি, মাধব পট্টনায়ক তো চৈতন্যদেবের প্রত্যক্ষদর্শী ছিলেন। নিত্যানন্দ যেমন প্রত্যক্ষদর্শী ছিলেন চৈতন্যের, তেমনি মাধব পট্টনায়কও নীলাচলে চৈতন্যদেবের প্রত্যক্ষদর্শী ছিলেন, যেটা নিত্যানন্দ সেই সুযোগটি পাননি, যেহেতু তিনি বাংলায় তখন চলে এসেছিলেন। তা সে যাই হোক, মাধব পট্টনায়কের এই গ্রন্থখানা চৈতন্যদেবের নিধন পর্বটি যেভাবে উপস্থাপন করেছে তা জয়ানন্দের চৈতন্যমঙ্গল কাব্যের সঙ্গে হুবহু মিলে যায়। জয়ানন্দ কি বলেছেন না, আষাঢ় বঞ্চিত রথ বিজয় নাচিতে, ইটাল বাজিল বাম পায়ে আচম্বিতে। অর্থাৎ জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন রথের আগে নৃত্য করতে করতে শ্রী চৈতন্যের পায়ে ইট ফুটে যায় এবং তার থেকে সেই ঘাটা বিষিয়ে গিয়ে চৈতন্যদেবের মৃত্যু হয়। পরবর্তীকালে প্রচার করে দেওয়া হয় যে তিনি ওই দারু ব্রহ্মে লীন হয়ে গিয়েছেন। এখন এ কথার সত্যতা অনেকেই মানেন না, তার কারণ জয়ানন্দের চৈতন্যমঙ্গল কাব্যটি কিন্তু বৈষ্ণব মহাজনদের কাছে এবং সাধারণ মানুষদের কাছেও সেভাবে গ্রহণীয় হয়নি, কারণ এর মধ্যে অনেক অলৌকিক এবং অনৈতিহাসিক উপাদান রয়েছে। ফলত জয়ানন্দের বিবৃত অংশটি অনেকের কাছে গ্রহণীয় বলে মনে হয়নি। যদিও অধ্যাপক সুকুমার মুখোপাধ্যায় তিনি পর্যালোচনা করে দেখেছেন জয়ানন্দের যে ঐতিহাসিক বিবরণ রয়েছে চৈতন্যদেবের নীলাচল যাওয়ার যে পথটি তিনি নির্ধারণ করেছেন, অধ্যাপক সুকুমার মুখোপাধ্যায় কিন্তু সেটি নিজে যাচাই করে দেখেছেন যে না, এটা কিন্তু একেবারে ঠিকঠাক আছে। তেমনি মৃত্যুর ব্যাপারেও তিনি কোনো মন্তব্য করেননি, কিন্তু আমরা দেখছি যে মাধব পট্টনায়কের গ্রন্থ সে একই সূত্র রয়েছে। কিন্তু মাধব পট্টনায়কের এই গ্রন্থটি যার সাহচর্যে এবং আনুকূল্যে রচিত হয়েছিল সেই রায় রামানন্দ, যিনি উড়িষ্যার শাসক ছিলেন, কিয়দংশের শাসক ছিলেন, কারণ মহারাজা প্রতাপরুদ্র তিনি থাকতেন কটকে, আর ওই রাজামন্ত্রী কিংবা পুরীর শাসনকর্তা হিসেবে ছিলেন রায় রামানন্দ। এবং আমরা চৈতন্য চরিতামৃত গ্রন্থে রায় রামানন্দ চৈতন্য সংবাদ পাই এবং সেই সূত্রে আমরা রাগানুগা মার্গীয় ভক্তি বা বৈধি মার্গীয় ভক্তি অথবা অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, সাধ্য সাধন তত্ত্ব ইত্যাদি ইত্যাদি বিষয়গুলি আমরা জানতে পারি চৈতন্য চরিতামৃত সূত্রে। বোঝা যায় যে ওই গোদাবরী তীরে কিংবা কৃষ্ণবেন্না নদী তীরে চৈতন্য রামানন্দ যে সাহচর্য হয়েছিল, তার ফলে যে বৈষ্ণবীয় উক্তি, যে দার্শনিক উক্তি প্রত্যুক্তি তৈরি হয়েছিল তা বৈষ্ণব রসশাস্ত্রকে সমৃদ্ধ করেছিল। কিন্তু এহেন রায় রামানন্দ তিনি একাধারে কবি, দার্শনিক, অন্যদিকে প্রশাসক। সেই প্রশাসক হিসেবে চৈতন্যদেব তার ওই নীলাচলে থাকাকালীনই এইভাবে অপঘাতে যদি মারা গিয়ে থাকেন, পায়ে ইট ফুটেই হোক আর ওই গোবিন্দ বিদ্যাধরের চক্রান্তে যদি তাকে গুম খুন করাই হয়ে থাকে, শ্বাসরোধ করে যদি তাকে খুন করাই হয়ে থাকে, যদি গোবিন্দ প্রতিহার তাকে হত্যাই করে থাকেন, তার মৃতদেহখানা কোথায় গেল? প্রশাসক হিসেবে
রায় রামানন্দ সেই দায়িত্ব কি এড়াতে পারেন? মৃতদেহখানা তিনি কেন সংগোপন করেছিলেন? এবং মাধব জানাচ্ছেন যে তার মৃতদেহখানা কুয়েলি বৈকুণ্ঠ নামক একটি স্থানে, যেটা জগন্নাথ মন্দিরের পশ্চাৎভাগে অবস্থিত, যেখানে জগন্নাথ দেবের নবকলেবর হলে যেখানে সেই দারু ব্রহ্ম অবশিষ্টাংশ ব্রহ্মবস্তু বার করে নিয়ে সমাধি দেওয়া হয়, সেখানেই নাকি চৈতন্যদেবকে সমাধি দেওয়া হয়েছিল। এবং রায় রামানন্দের আদেশে এই কথাটি প্রচার করবার চেষ্টা হয়েছিল যে চৈতন্যদেব দারু ব্রহ্মে লীন হয়ে গিয়েছিলেন, অসুস্থ ছিলেন, তার মৃত্যু হয়েছিল এবং তিনি দারু ব্রহ্মে লীন হয়ে গিয়েছিলেন। এই কথাটা কি আদৌ যুক্তিযুক্ত? একজন প্রশাসক হিসেবে তার তো দায়িত্ব ছিল যে উৎকলীয় ভক্তরা হয়তো চাইছেন না চৈতন্যদেবকে, কিন্তু গৌড়ীয় ভক্তরা তো তাদের প্রাণের থেকেও প্রিয় ছিলেন শ্রী চৈতন্য। তার মৃতদেহখানা যখন তারা হাতে পেলেন না, তারা এই আধি দৈবিক বা আধি ভৌতিক এই বিশ্বাসে কি করে উপনীত হবেন যে চৈতন্যদেব দারু ব্রহ্মে লীন হয়ে গিয়েছিলেন? মধ্যযুগ তো এমন ছিল না যে সমস্ত বোধ বিশ্বাস বিরহিত অবস্থায় মধ্যযুগের ভক্তরা ছিলেন। তো কাজেই আমরা রায় রামানন্দকে কিন্তু সন্দেহের ঊর্ধ্বে রাখতে পারছি না আরো দু একটি কারণে। কারণ মাধব বলছেন, মাধব যেহেতু রায় রামানন্দের অন্নদাস আশ্রয়ে পুষ্ট, অতএব তিনি প্রভুর পক্ষপাত করবেন, এটাই স্বাভাবিক। রায় রামানন্দ নাকি রাগানুগা মার্গীয় ভক্তি প্রণয়ন করেছিলেন, যেটা আমরা চৈতন্যদেব যার প্রণেতা হিসেবে জানি, এবং সেই মর্মে তিনি তার শাস্ত্রীয় ব্যঞ্জনা এবং ব্যাখ্যা ওই বৃন্দাবনের ষড় গোস্বামীদের মাধ্যমে নির্ধারণ করেছেন, বা অচিন্ত ভেদাভেদ তত্ত্ব বা সাধ্য সাধন তত্ত্ব, এই সবগুলোই নাকি রায় রামানন্দের সৃষ্টি। কাজে এই মানুষটিকে কিন্তু আমরা খুব সন্দেহের ঊর্ধ্বে রাখতে পারি না। কারণ ইংরেজিতে একটা কথা আছে, প্রফেশনাল জেলাসি। তো সেই প্রফেশনাল জেলাসিতে কি রায় রামানন্দ চৈতন্যের এই অপমৃত্যুর অন্যতম অনুঘটক হিসেবে কাজ করেছিলেন? প্রসঙ্গক্রমে বলি, 1533 খ্রিস্টাব্দে চৈতন্যদেব মারা যাওয়ার পর তিনি মারা গিয়েছিলেন রথযাত্রার প্রাককালে, আর ভাদ্র মাসের ওই অষ্টমী তিথিতে, কৃষ্ণাষ্টমীতে রায় রামানন্দ রহস্যজনকভাবে তার মৃত্যু হয়। তো কাজেই এসবের পেছনে যে ভৈ রাজবংশের কোনো গূঢ়তর চক্রান্ত ছিল না এমন কথা বলা যায় না, সেটা এখনো প্রমাণ সাপেক্ষ। কিন্তু সেটি তো আমাদের আলোচ্য নয়। আলোচ্য আমাদের চৈতন্যদেব কিভাবে মারা গেলেন। এআই বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দুটো নরকঙ্কাল পেল পুরীর মন্দির সংস্কারের কার্যে। সেই নরকঙ্কাল দুটির কেন তার ডিএনএ পরীক্ষা করা হলো না, সেগুলিও রহস্যময়। ডক্টর জয়দেব মুখোপাধ্যায় এই রহস্য ভেদ করতে গিয়ে কেন পুরীর মন্দিরে অনতি দূরে ওই আনন্দময়ী মায়ের আশ্রমে মা সহ খুন হয়ে গেলেন, এর মধ্যে একটা গভীর ষড়যন্ত্র নিহিত আছে, এবং এগুলিকে চাপা দেওয়ার যথাসাধ্য চেষ্টা করা হয়েছে। কিন্তু আমরা এটুকুই বলতে চাই যে রায় রামানন্দ এই চক্রান্তের পেছনে হয়তো বা ছিলেন। কেন? আমরা ওই বৈষ্ণব লীলামৃত গ্রন্থখানা, যেখানে ডক্টর বিষ্ণুপদ পণ্ডা তার অনুবাদ করে আমাদের হাতে তুলে দিয়েছেন, সেই গ্রন্থে আমরা এই হদিশ পাচ্ছি যে চৈতন্যদেব পায়ে ইট ফুটে না ওই জগন্নাথ মন্দিরের এক কোণে বিনা চিকিৎসাতেই মারা গেলেন। রায় রামানন্দের উচিত ছিল তার চিকিৎসার ব্যবস্থা করা। অনেক রোগী আছে তারা চিকিৎসা চান না, কিন্তু প্রশাসক বা ডাক্তারবাবুরা তাদের কি বিনা চিকিৎসায় মারা যেতে দেয়? মধ্যযুগে কি দেওয়া হতো? আর যদি পায়ের ওই ঘা থেকে শরীর বিষিয়ে গিয়ে থাকে, তাহলে এটা খুব বোঝা দুষ্কর নয় যে তার মধুমেহ বা বহুমূত্র রোগ ছিল, এবং সে রোগও কিন্তু চিকিৎসাযোগ্য। তা সে যাই হোক, এই সমস্ত কিছু অপকর্মের পেছনে কিন্তু আমরা রায় রামানন্দকে কম বেশি দায়ী করতে পারি।
কেননা কেবলমাত্র ওই গোবিন্দ বিদ্যাধর তিনি রাজবংশের প্রতিষ্ঠার লোভে চৈতন্যদেবকে গুম খুন করিয়েছেন দীনবন্ধু প্রতিহারকে দিয়ে। এই সত্যটা আমরা কি করে মানি? কেন 1533-এর পর 1540 পর্যন্ত ওই গজপতি বংশীয় নৃপতিরা রাজত্ব করে গেছেন। গোবিন্দ বিদ্যাধর সেনাপতি হিসেবে ক্ষমতা তখনও দখল করতে পারেননি। প্রতাপরুদ্র 1535 খ্রিস্টাব্দে মারা যায়। তার ছেলে কাড়ুয়া দেব এবং কাখড়ুয়া দেব তারা 1540 পর্যন্ত রাজত্ব করেছেন। তাহলে ভৈ রাজবংশ তো সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠিত হয়নি, এবং নীলাচলে তা প্রতিষ্ঠিতও হয়নি। নীলাচলের অদূরে ক্ষুরদায় তা প্রতিষ্ঠিত হয়েছিল। কাজে সমস্তটাই রহস্যাবৃত। আমরা শুধু এটুকু বলতে চাই, রায় রামানন্দ প্রশাসক হিসেবে, একজন দার্শনিক হিসেবে, চৈতন্য সুহৃদ হিসেবে তিনি চৈতন্য মৃত্যুর দায় অস্বীকার করতে পারেন না। এই মৃতদেহকে গৌড়ীয় ভক্তদের হাতে তুলে দেওয়াটা তার উচিত ছিল। তিনি কেন প্রতাপরুদ্রকে দূত মারফতে বার্তা পাঠালেন চন্দন যাত্রার দিনে যে মহাপ্রভু ওই জগন্নাথ মন্দিরে প্রয়াত হয়েছেন, কিন্তু এটা বলা যাবে না? গৌড়ীয় ভক্তরা হয়তো বিরূপ মনোভাব পোষণ করতে পারেন এই সংবাদে। স্বাভাবিক, একটা মানুষ রাতারাতি, এত বলিষ্ঠ মানুষ এইভাবে মারা যেতে পারেন পায়ে ফুটে? আর তার যদি গুম খুনও হয়ে থাকেন, তার দায় কি করে প্রশাসক হিসেবে? তখন তো শ্রীক্ষেত্রের প্রশাসক রায় রামানন্দ। কাজে তাকে আমরা কি করে এই দায় থেকে অব্যাহতি দিই? কিন্তু তাকে কোনো দিনও এই দায় বহন করতে হয়নি। আমরা এইটুকুই শুধু বলতে চাই যে রায় রামানন্দ যে বার্তা পাঠিয়েছিলেন তাতে তার আরেকটি দুরভিসন্ধি প্রকট হয়। সেটি কি? প্রতাপরুদ্র যখন হতবুদ্ধি হয়ে পড়েছিলেন কটকে, তিনি চন্দন যাত্রার উদ্দেশ্যে শ্রীক্ষেত্রে আসবার উদ্যোগ নিচ্ছিলেন, সেই সময় দূত পাঠিয়ে তাকে বললেন যে এখন আমি মন্দিরের দরজা বন্ধ করে দিচ্ছি। প্রশাসক হিসেবে তিনি সেটা করতেই পারেন, আইন শৃঙ্খলা রক্ষার দায় দায়িত্ব তার। যে আজকে সমস্ত রকম জগন্নাথ অর্চনা বন্ধ থাকবে, কারণ এই অঘটন ঘটে গিয়েছে। যতক্ষণ পর্যন্ত চৈতন্যের সব দেহকে সমাহিত না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত মন্দিরের সমস্ত রকম পূজা উপচার বন্ধ থাকবে। এবং একথাও বলে দেওয়া হলো দূত মারফত, প্রতাপরুদ্র এসে যেন এই বার্তা ঘোষণা করেন ওই রথযাত্রার প্রাককালে যে আমাদের পরম প্রিয় শ্রী চৈতন্য সাধন ভজন করতে করতে ওই দারু ব্রহ্মে লীন হয়ে গিয়েছে। কত বড় তঞ্চকতা! আজকে আমরা যুক্তিবুদ্ধি দিয়ে যে বিচার সাধনে প্রবৃত্ত হয়েছি, যেভাবেই চৈতন্যদেবের মৃত্যু হয়ে থাক না কেন, একজন সুহৃদ হয়ে রায় রামানন্দ যে দুষ্কর্মের সঙ্গে কম বেশি যুক্ত ছিলেন না এমন কথা হলফ করে বলতে পারি না। আমাদের এই সন্দেহ আপনারা জানাবেন যে অমূলক কিনা বা অবাঞ্ছনীয় কিনা। আপনাদের মতামতই আমাদের কাছে এই মতের, এই পথের দিশা দেখাবে। ধন্যবাদ, নমস্কার।